ভারতীয় সেনা কর্মকর্তাদের বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণের আহ্বান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথের। ইউক্রেন ও হামাস ইসরায়েল যুদ্ধ থেকে নিতে বললেন শিক্ষা। কর ফাঁকির মামলায় দোষ স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট পুত্র হান্টার বাইডেন। অর্থ জরিমানার পাশাপাশি হতে পারে সর্বোচ্চ 15 বছরের জেল। এবং হঠাৎ কমলা হ্যারিস বন্দনায় পুতিন, ট্রাম্পের পরিবর্তে ডেমোক্রেট প্রার্থীকে দিলেন সমর্থন। নির্বাচন থেকে সরে যাওয়ায় বাইডেনের ভূয়সী প্রশংসা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কনক আজাদ। গাজায় ইসরায়েলি আগ্রাসনে মুসলিম বিশ্বে বয়কটের মুখে মার্কিন কোমল পানীয় প্রতিষ্ঠান কোকাকোলা ও পেপসিকোর ব্যবসায় ব্যাপক ধস নেমেছে। বিপরীতে কোকাকোলা ও পেপসি বয়কট করা দেশগুলোতে রমরমা স্থানীয় কোমল পানীয় ব্যবসা। বাজার বিশ্লেষকরা জানান, সার্বিকভাবে পশ্চিমা পানীয় ব্র্যান্ডগুলোর ব্যবসা বছরের প্রথমার্ধে 7% কমেছে। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় দখলদার ইসরায়েলের নৃশংস ও বর্বর হামলার প্রতিবাদে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোয় ব্যাপক বয়কটের মুখে পড়ে মার্কিন কোমল পানীয় প্রতিষ্ঠান কোকাকোলা ও পেপসিকো। এতে স্থানীয় কোম্পানিগুলোর কাছে ধরাশায়ী হয়ে ব্যবসা হারাতে বসেছে এই দুই কোম্পানি। কোকাকোলা থেকে আয়কৃত অর্থ গাজা যুদ্ধে ব্যবহার হয় না এমন বিজ্ঞাপন বানিয়ে বাংলাদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়ে প্রতিষ্ঠানটি। এতে প্রভাব পড়ে বাজারেও। বিপরীতে যেন মাঠ ফাঁকা পেয়ে যায় দেশীয় কোমল প্রতিষ্ঠানগুলো। কোকো পেপসি বয়কটের পর থেকে স্থানীয় মোজো বিক্রি বেড়েছে কয়েক গুণ। পাকিস্তান ও মিশরের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে কোক ও পেপসি চ্যালেঞ্জের মুখে থাকায় মিশরের স্থানীয় ব্র্যান্ড V7 মধ্যপ্রাচ্য ও আশপাশের দেশগুলোতে গত বছরের তুলনায় 3 গুণ বেশি ব্যবসা করেছে। পাকিস্তানের শীর্ষস্থানীয় ডেলিভারি অ্যাপ ক্রেভমার্টের প্রতিষ্ঠাতা কাশিম শ্রফ বার্তা রয়টার্সকে জানান, দেশটিতে কোলা নেক্সট এবং পাকোলার মতো স্থানীয় কোমল পানীয় বিক্রি 12% মতো বেড়েছে। এছাড়া মধ্যপ্রাচ্য জুড়ে গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর পেপসির ব্যবসায় ধস নেমেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। সব মিলিয়ে কোক পেপসি কি পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়ে তার হিসাব করা কঠিন বলে মনে করেন বাজার বিশ্লেষকরা। কেননা এখনো মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে বেশ ভালোই ব্যবসা করছে এই দুই প্রতিষ্ঠান। তবে মার্কেট রিসার্চার নিলসেন আইকিউ বলছে, ওই অঞ্চলে সার্বিকভাবে পশ্চিমা পানীয় ব্র্যান্ডগুলোর ব্যবসা বছরের প্রথমার্ধে 7% কমেছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, গাজায় হামলার পরের 6 মাসে আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ায় পেপসির বিক্রি তেমন একটা বাড়েনি। 28 জুন শেষ হওয়া 6 মাসের হিসাবে মিশরে কোক বিক্রি উল্লেখযোগ্য হারে কমেছে। অথচ পাকিস্তান, মিশরের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোয় নিজেদের পানীয়র চাহিদা তৈরি করতে গেলেও কয়েক দশকে কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে কোক ও পেপসি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। ভারতীয় সেনা কর্মকর্তাদের বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণের আহ্বান জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এছাড়া রাশিয়া, ইউক্রেন ও হামাস ইসরায়েল যুদ্ধ থেকেও তাদের শিক্ষা নিতে বলেন রাজনাথ। বৃহস্পতিবার লখনৌতে জয়েন্ট কমান্ডার কনফারেন্সের শেষ দিনে বক্তব্য দেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। পরে এক বিবৃতিতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ভবিষ্যতে ভারত কী ধরনের সমস্যায় পড়তে পারে সেটি নিরূপণের চেষ্টার পাশাপাশি অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেন রাজনাথ সিং। ভারত চীন সীমান্ত ও প্রতিবেশী দেশগুলোতে যা হচ্ছে সেটি এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে বলেও মনে করেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী। রাজনাথ কনফারেন্সে দাবি করেন, ভারত একটি শান্তিপ্রিয় দেশ, আর এই শান্তি বজায় রাখতে তাদের সেনাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন 198 বিশ্ব নেতা। তাদের মধ্যে আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ 92 নোবেল জয়ী। বাংলাদেশের জন্য শান্তি ও সাফল্য কামনা করেন বিশ্ব নেতারা। এদিকে ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ না জানানো পর্যন্ত তাকে চুপ থাকতে হবে।
বিশ্ব নেতাদের অভিনন্দনে ভাসছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বের প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছেন 198 বিশ্ব নেতা, যাদের মধ্যে আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ 92 নোবেলজয়ী। বিশ্ব নেতাদের দেয়া এ সংক্রান্ত বিবৃতি বুধবার প্রকাশিত হয়। এটি অনলাইনে সংবাদ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে। এছাড়া মার্কিন প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট বিজ্ঞাপন আকারে বিবৃতিটি প্রকাশ করেছে। বিবৃতিতে স্বাক্ষরকারী ব্যক্তিরা বলেন, তারা বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাতে পেরে উচ্ছ্বসিত। বিশ্ব নেতারা আরও বলেন, বাংলাদেশের অন্যান্যদের মতো অধ্যাপক ইউনূসও স্বৈরশাসনের একজন ভুক্তভোগী। একটি গণতান্ত্রিক ও শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভের শক্তির প্রতি তারা ধন্যবাদ জানান। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ এখন দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করছে, আর এখন জাতি হিসেবে বাংলাদেশিদের সামনে বিপুল সম্ভাবনা পূরণের সুযোগ রয়েছে। সামনের দিনগুলোতে বাংলাদেশের জনগণের শান্তি ও সাফল্য কামনা করেন তারা। দেশের তরুণরা যেমন ডক্টর ইউনূসকে অনুপ্রাণিত করেছে, তেমনি তিনিও তাদেরকে বাংলাদেশের নতুন এক উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে নেতৃত্বের ভূমিকায় আসতে অনুপ্রাণিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বিশ্ব নেতারা। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি ও গণতন্ত্রের বিকাশ ঘটতে দেওয়ার অঙ্গীকারকেও স্বাগত জানানো হয় বিবৃতিতে। এদিকে ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। বলেন, ঢাকা শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ না করা পর্যন্ত উভয় দেশের অস্বস্তি রোধ করতে তাকে অবশ্যই নীরব থাকা উচিত। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। কর ফাঁকির মামলায় নিজের দোষ স্বীকার করে নিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার কার্যক্রম শুরুর আগে ফেডারেল আদালতের কৌঁসুলিদের কথা জানান হান্টারের আইনজীবীরা। মামলায় দোষী সাব্যস্ত হলে হান্টারের সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড হতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার নতুন প্রমাণ প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন বিচারক তানিয়া চুটকান। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে কর ফাঁকির মামলা চলছে। গেল বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে হান্টারের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের এ মামলা দায়ের করে মার্কিন বিচার বিভাগ। 54 বছর বয়সী বাইডেন পুত্রের বিরুদ্ধে 9টি অভিযোগ আনা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, তিনি 2016 থেকে 2019 সালের মধ্যে বিলাসী জীবনযাপন করার পেছনে লাখ লাখ ডলার খরচ করেছেন। এ সময় তিনি ইচ্ছাকৃতভাবে $14 লাখ কর পরিশোধ করেননি। তবে হান্টার এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন। গেল 8 মাস ধরে হান্টারের বিরুদ্ধে তদন্ত শেষে বৃহস্পতিবার ছিল মামলার নির্ধারিত দিন। সকাল থেকেই লস অ্যাঞ্জেলেসের ফেডারেল আদালতে প্রেসিডেন্ট পুত্রের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরুর তোড়জোড় চলে। শুরু হয় জুরি ঠিক করার প্রক্রিয়া। এ সময় হান্টার দোষ স্বীকার করার কথা জানান আদালতে। এ সময় বিচারক মার্ক স্কার্সি সতর্ক করে দিয়ে বলেন, দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ 15 বছর কারাদণ্ড হতে পারে, জরিমানা হতে পারে $5 থেকে $10 লাখ। এসব বিষয়ে হান্টার অবগত আছেন কিনা জানতে চান বিচারক। জবাবে হান্টার বলেন, তিনি শাস্তি সম্পর্কে জানেন। এরপরই আদালত হান্টারের স্বীকারোক্তি গ্রহণ করেন। আগামী 16 ডিসেম্বর এই মামলার রায় দেওয়ার কথা রয়েছে। এর আগে আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার অপর একটি মামলায় এই বছরের জুনে দোষী সাব্যস্ত হন হান্টার। মার্কিন প্রেসিডেন্ট চাইলে যে কোনো অপরাধীকে ক্ষমা করে দিতে পারেন। তবে প্রেসিডেন্ট জো বাইডেন আগেই বলেছেন, তিনি তার ছেলেকে বাঁচাতে ক্ষমা করার নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবেন না। এদিকে 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নতুন তথ্য প্রমাণ হাজির করার কথা জানিয়েছেন বিচারক তানিয়া চুটকান। এ মাসের 26 তারিখ মামলার দিন ধার্য রয়েছে। কিন্তু ট্রাম্পের আইনজীবীরা চাচ্ছেন না আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে তার বিরুদ্ধে নতুন কোনো অভিযোগ ও প্রমাণ হাজির করা হোক। বিশ্লেষকদের ধারণা, নতুন তথ্য প্রমাণ নভেম্বরের 5 তারিখের নির্বাচনে ট্রাম্পের প্রচারণায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা থেকে বাড়তি সুবিধা পেতে পারেন প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের প্রথম বিতর্ক নিয়ে সরগরম মার্কিন রাজনীতি। এবিসি নিউজ জানিয়েছে, এই বিতর্কে কোনো দর্শক থাকবে না।
একই সঙ্গে একজন কথা বলার সময় অপরজনের মাইক্রোফোন বন্ধ রাখা হবে। ডেমোক্র্যাট প্রার্থী কমলা তাদের এই নিয়মের পক্ষে নিজের সম্মতি জানিয়েছেন, যদিও এবিসি নিউজ নেটওয়ার্ককে অসৎ গণমাধ্যম আখ্যা দিয়েছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। যুক্তরাষ্ট্র জুড়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দুই দলের মনোনীত প্রার্থী। চলতি মাসেই প্রথমবারের মতো মুখোমুখি বিতর্কে অংশ নিচ্ছেন ডেমোক্র্যাট কামালা হ্যারিস ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। আগামী 10 তারিখ তাদের এই বিতর্ক সরাসরি সম্প্রচার করবে মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ। আগামী মঙ্গলবার ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে স্থানীয় সময় রাত 9টায় এই বিতর্ক শুরু হবে। বুধবার ওই বিতর্কের কয়েকটি নিয়ম জানিয়েছে গণমাধ্যমটি। তারা জানায়, ট্রাম্প কামালার বিতর্কের সময় কোনো দর্শক সেখানে থাকবে না। একজন কথা বলার সময় অপরজনের মাইক্রোফোন বন্ধ রাখা হবে। 90 মিনিটের বিতর্কে বিজ্ঞাপন বিরতি থাকবে 2 বার। এবিসি ছাড়াও অন্যান্য নেটওয়ার্কেও সরাসরি সম্প্রচার হবে এই অনুষ্ঠান। এবিসির নিয়ম নিয়ে নিজের সম্মতি জানিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস। নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের একটি জনসভায় নির্বাচনে বিজয়ী হলে নিজের প্রথম মেয়াদে 2.5 কোটি ক্ষুদ্র ব্যবসার সুযোগ সৃষ্টির লক্ষ্য নির্ধারণের কথা জানান বর্তমান ভাইস প্রেসিডেন্ট। তবে মাইক্রোফোন অফ রাখার সিদ্ধান্তের বিপক্ষে শুরুতে নিজের মত জানালেও পরে সম্মতি দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এবিসি নেটওয়ার্কের তীব্র সমালোচনা করেছেন তিনি, বলেন তাদের মতো আর একটাও অসৎ গণমাধ্যম নেই। এদিকে নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে একের পর এক জনমত জরিপ বের হচ্ছে। বুধবার নতুন এক জরিপের ফল বলছে, ডেমোক্র্যাটদের জাতীয় সম্মেলনের পর কামালার জনপ্রিয়তা আরও 3.1% বেড়েছে। বর্তমানে কামালার জনপ্রিয়তা 48%, অন্যদিকে ট্রাম্পের 43%। যদিও এসব জরিপের প্রতি আস্থা নেই বলে জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট। রাহানুল রানা, সময় সংবাদ। কমলা হ্যারিসের সংক্রামক হাসিতে মুগ্ধ পুতিন। স্থানীয় সময় বৃহস্পতিবার স্টার্ন ইকোনমিক ফোরামের সভায় এমন মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। বলেন, ট্রাম্পকে নয়, কমলাকে সমর্থন করবেন তিনি। এ সময় কমলাকে প্রেসিডেন্ট প্রার্থিতা দেওয়ার জন্য বাইডেনের প্রশংসাও করেন পুতিন। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের হাসি নিয়ে মন্তব্যের শেষ নেই। নির্বাচনী প্রচারণায় তার হাসি নিয়ে নিয়মিত কটাক্ষ করে আসছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে এবার কমলার হাসিতে মুগ্ধ হয়ে মন্তব্য করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাশিয়ার ভ্লাদিভস্টকে ইস্টার্ন ইকোনমিক ফোরামের সভায় কমলার হাসি নিয়ে মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। বলেন, যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে কমলাকে সমর্থন করবেন তিনি, কারণ কমলার হাসিতে তিনি মুগ্ধ। রাশিয়ার গণমাধ্যমের 2 কর্মীকে মার্কিন বিচার বিভাগ অভিযুক্ত করার পরই এমন মন্তব্য করলেন পুতিন। অনুষ্ঠানে পুতিনের বক্তব্যের বড় অংশ জুড়েই ছিলেন কমলা। বলেন, ডেমোক্র্যাট এই প্রার্থী অত্যন্ত খোলা মনে হাসেন, যেটির অর্থ সবকিছুতেই ঠিক থাকে। নির্বাচনী দৌড় থেকে জো বাইডেন সরে যাওয়ার আগে চলতি বছরের শুরুর দিকে ভ্লাদিমির পুতিন বলেছিলেন তিনি ডোনাল্ড ট্রাম্পের চেয়ে জো বাইডেনকে বেশি পছন্দ করেন, কারণ সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বেশ পুরনো ধাঁচের রাজনীতিবিদ। এ কারণে তার কর্মকাণ্ড আগেই অনুমান করা সম্ভব হয়। কমলাকে পুতিন সমর্থনের কথা বললেও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা মস্কো আদতে ট্রাম্পেরই জয় চায়। নাদিম মারজান, সময় সংবাদ। চলতি বছরে 0.4% প্রবৃদ্ধি নিয়েও স্থবির জার্মানির অর্থনীতি। চীনের উত্থান ও অভ্যন্তরীণ পণ্যের উৎপাদনে কমে যাওয়ার কারণেই এমন পরিস্থিতি বলে মনে করছেন দেশটির অর্থনীতিবিদরা। জার্মানি থেকে বিটু বড়ুয়ার আরও একটি রিপোর্ট। জার্মানিতে চলতি বছরের শুরু থেকেই মুদ্রাস্ফীতির কারণে অর্থনীতিতে কিছুটা হলেও স্থবির অবস্থা বিরাজ করছে। বিশেষ করে দেশীয় নানা পণ্যের উৎপাদন কমে যাওয়া ও আমদানির রপ্তানিতে তেমন কোনো বিশেষ অর্জন না থাকায় এমন স্থবিরতা বলে জানান দেশটির অর্থনীতি বিশ্লেষকরা। যদিও চলতি বছরের শুরুর দিকে অর্থনীতিবিদরা ধারণা করেছিলেন দেশের মোট অর্থনীতিতে প্রবৃদ্ধি হবে প্রায় 0.4%, কিন্তু বৈশ্বিক মন্দার কারণে সে সম্ভাবনা ক্ষীণ হয়ে যাচ্ছে বলে মনে করেন অর্থনীতিকরা। জার্মানির তৈরি নানা পণ্যের মান নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি আশা অনুযায়ী সেগুলো বাজারজাত করা যায়নি। ফলে প্রথম ও দ্বিতীয় ধাপে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে খুবই সামান্য। জার্মানির অর্থনীতির এমন স্থবিরতার জন্য উৎপাদিত পণ্যের প্রতি স্থানীয় গ্রাহকদের আগ্রহ কমে যাওয়া, অর্থনৈতিক মন্দার পাশাপাশি সাধারণ মানুষের জীবন মানের উপর অর্থনৈতিক চাপ বেড়ে যাওয়া অন্যতম প্রধান কারণ বলছেন
অর্থনীতিকরা। দেখুন, আমানত বা সেভিংস রেটের মতো বিষয়গুলো যে খুব ভালো অবস্থায় আছে তা বলা যাবে না। এক কথায় পণ্যের ক্রয় বিক্রয় যদি নিয়মিত না হয় তাহলে সঞ্চয়ের মতো অতি গুরুত্বপূর্ণ বিষয়টা ঝুঁকিতে পড়বে। বাসাবাড়ির ভাড়া সহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাওয়া মন্দার অন্যতম কারণ। সেক্ষেত্রে অর্থনৈতিক প্রবৃদ্ধি হুমকিতে পড়বে। সাম্প্রতিক সময়ে জার্মানির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে বিশ্ববাজারের বিগ জায়ান্ট চীন। বিশেষ করে জার্মানিতে গাড়ি উৎপাদন কমে যাওয়া এবং বৈদ্যুতিক গাড়ি সহ নানা মেকানিক্যাল পণ্যের বাজার চীনের দিকে ঝুঁকে পড়াটাও জার্মানির মুদ্রাস্ফীতির জন্য দায়ী। চলতি বছরে তো বটেই, সামনের বছরগুলোতেও জার্মানির মুদ্রাস্ফীতি 5.9% থেকে 2.2% এবং 2025 ও 2026 সালে তা 1.9% কমে আসতে পারে এমন মত গবেষকদের। এরপরও ভোক্তাদের অনীহার কারণে জার্মানির অর্থনীতিতে স্থবিরতা বজায় থাকতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। 75 বছর পার করল জার্মানির বিখ্যাত সসেজ রেস্টুরেন্ট কারি 36। রেস্তোরাঁটি জার্মানদের কাছে বেশ জনপ্রিয়। এখানে প্রায় 150 রকমের সসেজ আইটেম পরিবেশন করা হয়। রয়েছে অন্যান্য খাবারও, যেগুলো বরাবরই স্থানীয় ক্রেতা ও পর্যটকদের কাছে ভীষণ জনপ্রিয়। টেবিলে রাখা সুস্বাদু সসেজ, যার উপরে ছড়িয়ে দেওয়া হয়েছে মজাদার টমেটো সস। আবার বড় পাত্রে সাজানো রয়েছে অনেকগুলো সসেজ। এই সসেজের জন্য রেস্তোরাঁয় ক্রেতাদের উপচে পড়া ভিড়। ঐতিহ্যবাহী এই রেস্তোরাঁয় কেউ এসেছেন বন্ধু নিয়ে, কেউ আবার পুরো পরিবার নিয়ে। বেশিরভাগ সময় এমন রমরমা ক্রেতা উপস্থিতি দেখা যায় জার্মানির বিখ্যাত কারি 36 রেস্টুরেন্টে। সসেজ রেস্তোরাঁটির 75 বছর পূর্তিতেও অনেক ক্রেতা উপস্থিতি দেখা যায়। 75 বছর পূর্তি উপলক্ষে কারিওয়ার্স্ট 36 ক্রেতাদের জন্য ভোজন বিলাসের আয়োজন করে। মূলত কারিওয়ার্স্ট 36 বিখ্যাত তাদের প্রায় 150 রকমের সসেজ আইটেমের জন্য। বিশেষ উপায় কেটে এই সসেজগুলো পরিবেশন করা হয় কারি পাউডার এবং বিশেষ ধরনের টমেটো সসের সঙ্গে, যা দীর্ঘ 75 বছর ধরে তৃপ্তির সঙ্গে খেয়ে আসছেন গ্রাহকরা। আমি অবশ্যই বলবো যে এখানকার কেচাপে টমেটোর ঘন পিউরি ব্যবহার করা হয়, যেটার কারণে ফলের মতো স্বাদ পাওয়া যায়। আমি এই খাবারটি আগে কখনো খেয়ে দেখিনি, তবে এটি অসাধারণ এবং সুস্বাদু। আমি এটি 2 বার নিয়েছি। কারি 36 প্রথম চালু হয় 1949 সালে। এই রেস্তোরাঁয় নিরামিষাশীদের জন্য বিশেষভাবে সসেজ তৈরি করে দেয়া হয়। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। কুয়েত দূতাবাসের কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে গণশুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের নেতাদের সঙ্গে বৈঠকে বিষয়টি জানান বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত। দূতাবাসকে আধুনিকায়নের কাজ করছেন বলেও জানান তিনি। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে একাত্মতা প্রকাশ করেছিলেন কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। এ নিয়ে কোনো সমস্যার মুখে পড়তে হবে কিনা তা জানতেই রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ স্থানীয় সাংবাদিকদের। বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের নেতাদের সঙ্গে এক বৈঠকে উঠে আসে প্রবাসীদের কল্যাণের নানা আশ্বাস। দূতাবাসের সেবার মান বাড়ানো সহ বিভিন্ন পদক্ষেপের কথা জানান রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। বৈঠকে জানানো হয়, প্রবাসীদের কল্যাণে গণশুনানির পাশাপাশি দূতাবাসে থাকবে অভিযোগ ও পরামর্শ বক্স স্থাপন ও 24 ঘন্টার হটলাইন নম্বর। নতুন ই পাসপোর্টের তালিকা প্রকাশ। কুয়েতের কেন্দ্রীয় কারাগারে প্রতি মাসে সফরের পাশাপাশি আইনি সহায়তা দেবে দূতাবাস। এদিকে মালিকবিহীন প্রবাসীদের মরদেহ দূতাবাসের খরচে দেশে পাঠানো, বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করা, কুয়েতের বাজারে বাংলাদেশের ওষুধ, সিরামিক, মেলামাইন সহ বিভিন্ন পণ্য প্রবেশ করানোর চেষ্টা চলছে বলেও বৈঠকে জানান নতুন রাষ্ট্রদূত। আমরা এখানে গণশুনানির আয়োজন করছি প্রতি মাসের দ্বিতীয় রোববার দিনে। যারা এখানে বিভিন্ন কনসুলার সেবার জন্য আসেন তাদের কাছ থেকে তাদের মতামত, যদি তাদের কোনো অভিযোগ থাকে, তাদের কোনো সুপারিশ থাকে, সেগুলো আমরা গ্রহণ করব এবং সেই অনুযায়ী আমাদের কনসুলার সেবার মানটা আরও উন্নত করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কর ফাঁকির মামলায় দোষ স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট পুত্র হান্টার বাইডেন। অর্থ জরিমানার পাশাপাশি হতে পারে সর্বোচ্চ 15 বছরের জেল। এবং হঠাৎ কমলা হ্যারিস বন্দনায় পুতিন, ট্রাম্পের পরিবর্তে ডেমোক্র্যাট প্রার্থীকে দিলেন সমর্থন। নির্বাচন থেকে সরে যাওয়ায় বাইডেনের ভূয়সী প্রশংসা। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়ের।